আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। আগামী নির্বাচন বিলম্বিত কিংবা বানচাল করতে কিছু দল পিআর পদ্ধতির ইস্যু সামনে এনেছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজনৈতিক স্বার্থের জন্য যারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিতে চায় তাদের সেই পথ থেকে ফিরে আসার আহ্বানও জানান তিনি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি নির্দিষ্ট দলের লোককে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। শামীম চৌধুরীকে সঙ্গে নিয়ে মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, জামায়াত সহ বেশ কিছু রাজনৈতিক দল পিআর নিয়ে আন্দোলন করছে, তাদের আন্দোলনকে স্বাগত জানান তিনি। রাজনৈতিক চর্চায় আন্দোলনকে অসম্মান করার সুযোগ নেই বলেও দাবি তার। তবে আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচন বিলম্বিত হলে পুনর্বাসন হবে ফেসিবাদের, আর তাই অযৌক্তিক দাবি থেকে সরে আসারও আহ্বান জানান তিনি। তারা তাদের নির্বাচন ইশতেহারে তাদের এই সমস্ত দাবি উল্লেখ করে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করে জনরায় যদি তাদের পক্ষে যায়, তখন তারা তাদের ইশতেহার অনুযায়ী সেটা বাস্তবায়ন করবে। এখানে তো জবরদস্তির কিছু নেই। বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে, তারা আপনাদের আন্দোলনের শরিক হয় কিভাবে? জনগণকে বিভ্রান্ত করার জন্য আপনারা কোনো আন্দোলন করার সঠিক হবে না বাংলাদেশের এই গণতান্ত্রিক আবহের মধ্যে। বলেন, সংস্কার ততদিন চলবে যতদিন থাকবে দেশ। জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছবে বলেও মনে করেন তিনি। সংস্কারগুলো চলমান প্রক্রিয়া। সংস্কার শুরু হয়, সংস্কার কখনো শেষ হয় না, এবং সংস্কার ততদিন চলবে যতদিন মানব সভ্যতা বিরাজ করবে। কেউ যদি মনে করে এই সংস্কার এখানেই শেষ এবং এই সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে আর কোনো সংস্কার করতে হবে না, সেটা তাদের ভ্রান্ত ধারণা। এদিকে এক ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লিখেন, বিএনপি সবসময় শহীদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে। দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলমের পদক্ষেপকে সংহতির প্রতীক ও বিবেকের গর্জন হিসেবে আখ্যায়িত করেন তারেক রহমান। আর অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাঝারে শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী আগামী নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে বসানো হচ্ছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। যারা পিআর চান নির্বাচনী ইশতেহারে তা প্রকাশ করার দাবি জানিয়ে বলেন, জনগণ সিদ্ধান্ত নেবে তারা কি চান। আরেকটি কোন নতুন ফ্যাসিবাদের শাসন এদেশে মানুষ দেখতে চায় না। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। আগামী নির্বাচনের মধ্যে দিয়ে একটি স্থিতিশীল সরকার আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে টাঙ্গাইলে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, আগামী দিনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে কৃষকদের ফার্মার্স কার্ড করে দেওয়া হবে। একদিক দিয়ে কৃষি উৎপাদনের সহযোগিতা পাবে, অন্যদিকে এই কৃষি দ্রব্যগুলো ন্যায্য মূল্য পাবে। খামারিরা স্বল্প সুদে ঋণও পাবে বলে জানান সুলতান সালাউদ্দিন টুকু। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত, একথা জানিয়ে জাতি গঠনে আলেমদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আর ক্ষমতা আকাঙ্ক্ষী একটি দল ক্ষমতায় যাবার আগে ইসলামের বিরুদ্ধে কথা বলছে বলে অভিযোগ করেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। অরণ্য গফুরের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের উলামা বিভাগ আয়োজন করে দায়ী ও ওয়াইজেন সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। মানবিক সমাজ গঠনে আল্লাহ ভীরু মানুষের নেতৃত্ব দরকার বলে উল্লেখ করেন জামায়াত আমির। আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই, একটা মানবিক সমাজ, একটা দায়িত্বশীল সমাজ হিসেবে এবং একটা সুন্দর সমাজ হিসেবে আমরা সমাজকে পাইনি। এই সংকটে কোরআন এবং সুন্নাহর আলোকে উলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী যুব আন্দোলন আয়োজিত স্বাধীনতার পথরেখা ৪৭-৭১-২৪ প্রেক্ষিত আগামীর বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকে মুফতি ফয়জুল করিম অভিযোগ করেন, দেশে মুসলমানদের চেতনা ধ্বংসের ষড়যন্ত্র চলছে। আজকে যারা ক্ষমতা যেতে চায়, ক্ষমতা না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন। হীন এমন কোনো অপরাধ নেই,
যে অপরাধ তারা করছে না, আজকে ক্ষমতা যাওয়ার জন্য তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে। এদিকে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে জুলাই সনদের আইনি ভিত্তি সহ ৬ দফা দাবিতে ৫ থেকে ৯ তারিখে গণসংযোগ, ১০ তারিখে গণমিছিল ও ১২ তারিখে স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। জুলাই জাতীয় সনদ ২০২৫-এর ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। অরণ্য গফুর, টিভি, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন না হলে কিংবা চাপিয়ে দেওয়া হলে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সনদের খসড়া চূড়ান্ত হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিভেদ ও শঙ্কা তৈরি করেছে বলে জানান তারা। তাই রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই এই চূড়ান্ত রূপ দেওয়ার কথা বলেছেন বিশ্লেষকরা। খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনও একমত হয়নি রাজনৈতিক দলগুলো। বাস্তবায়নের উপায় ঠিক করতে ১১ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। ৩ দিন আলোচনা হলেও সুরাহা না হয় রোববার পুনরায় বৈঠক হবে। ১০ অক্টোবরের মধ্যে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দিতে চায় কমিশন। তাদের লক্ষ্য ১৫ অক্টোবরের মধ্যে সব দলের স্বাক্ষরের মাধ্যমে সনদের পূর্ণাঙ্গ রূপ দেয়া। আমরা আবার এখানে একত্রিত হয়েছি। সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতভিন্নতা কাটেনি। বিএনপি চায় প্রস্তাবগুলোর বাস্তবায়ন হবে জাতীয় নির্বাচনের পর সংসদের মাধ্যমে। জামাত চায় জাতীয় নির্বাচনের আগেই প্রস্তাবগুলোর বাস্তবায়ন এবং এর ভিত্তিতে নির্বাচন। এনসিপি বলছে গণপরিষদ গঠনের মাধ্যমে বাস্তবায়নের কথা। এ নিয়ে একমত হতে না পারায় শঙ্কা জাগছে বিশেষজ্ঞ মহলেও। সনদ বাস্তবায়ন না হলে কিংবা চাপিয়ে দেওয়া হলে ফ্যাসিবাদের পদধ্বনি আবারও বেজে উঠতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। যদি কমিশন মনে করে সে রাজনৈতিক প্রক্রিয়া তৈরি করতে এসেছে, এই চিন্তাটা করলেই ভুল করে ফেলবে। যে ধারণাটা ফখরুদ্দিন সাহেব করেছিলেন যে তারা রাষ্ট্রকে তৈরি করে ফেলবেন, রাষ্ট্রকে তৈরি করতে গিয়ে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট সরকার তৈরি করলেন। আবার এইবার যদি তারা কেউ মনে করেন যে রাষ্ট্রকে তৈরি করে ফেলবেন নিজেরা, রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে না যেয়ে, রাজনৈতিক দলের ঐক্যমত্যের মধ্যে দিয়ে না যেয়ে, তাহলে কিন্তু রাষ্ট্রটা আবার একটা ফ্যাসিজমের মধ্যে পড়ে যেতে পারে। জুলাই পরবর্তী যে বৃহত্তর ঐক্য অথবা রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার অথবা আগামীতে কোনো ধরনের স্বৈরাচার যেন আবির্ভূত হতে না পারে, মানে এই ব্যাপারে যে ঐক্যমত হয়েছে, এই পুরো জায়গাটা আসলে একটা হুমকির মধ্যে পড়ে যাবে। এবং আগামীতে যে নির্বাচনের কথা আমরা বলছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনের প্রশ্নটিও একটি সংখ্যার মধ্যে পড়ে যাবে। তাই ছাড় দিয়ে হলেও একমত হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। ঐক্যমত্য কমিশন আমি যতটুকু জানি যে এমন একটি প্রস্তাব দেওয়ার চেষ্টা করছেন যাতে করে সব রাজনৈতিক দলই এটি মেনে নেয়, এরকম একটি প্রস্তাবের দিকে এগোচ্ছেন যে এখানে গণভোটও থাকতে পারে, আবার আগামী নির্বাচনের আগে সেটি হবে একটি গণপরিষদও হবে। যেহেতু আপনি মনে করছেন যে পরবর্তী সংসদে সব পাস হয় কি না একটা সংশয়ের মধ্যে আছেন, সেই জন্য একটা রাজনৈতিক ঐক্যমত্য সবাইকে স্বাক্ষর করান। দ্বিতীয়ত হলো এটাকে অধ্যাদেশ জারি করেন। গত ১৫ সেপ্টেম্বর জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়েছিল। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে কমিশনের মেয়াদ ১ মাস বাড়ানো হয়। জাতীয় ঐকমত্য কমিশনের খান আলামিন, টিভি, ঢাকা। সব স্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন ভাষাসৈনিক আহমেদ রফিক। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। এরপর তার মরদেহ নেওয়া হয় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াকে। মৃত্যুর আগে চিকিৎসা গবেষণায় ব্যবহারের জন্য মরণোত্তর দেহ দান করে যান আহমেদ রফিক। বিস্তারিত সাকিবুর রহমানের রিপোর্টে। একটি জাতির আত্মপরিচয়ের প্রতীক, মাতৃভাষার জন্য যিনি সারা জীবন কলম আর চেতনার শক্তি দিয়ে লড়েছেন, তিনি ভাষা সৈনিক আহমদ রফিক। জীবদ্দশায় যে শহীদ মিনারে অসংখ্যবার দাঁড়িয়েছেন, সেখানেই সর্বসাধারণের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন তিনি। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভালোবাসায় সিক্ত হন আহমদ রফিক। তার চলে যাওয়া জাতির জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন তারা। ভাষা, সাহিত্য, সংস্কৃতি আমাদের মনন গড়ে তুলবার ক্ষেত্রে কলমকে তিনি তার সাথে করে নিয়েছিলেন। রাজনৈতিক নেতৃত্ব হিসেবে সামনের সারিতে না থাকলেও সাধারণভাবে এই আন্দোলনের সাথে নানা দিক থেকে তিনি আজীবন যুক্ত থেকেছেন। জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো, একটা ইতিহাসের বিদায় হয়েছে। আমাদের জাতীয় জীবনে এটা অপূরণীয় ক্ষতি।
সংগ্রামী জীবনে একধারে তিনি ছিলেন চিকিৎসক, সাহিত্যিক, গবেষক এবং ভাষা আন্দোলনের এক অক্লান্ত যোদ্ধা। 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ অসংখ্য সম্মাননায় সিক্ত হন তিনি। তবে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রদান করা উচিত বলে জানান শুভাকাঙ্ক্ষীরা। যেখানে কথা বলবো সেখানে উনি আমাদের সাথে থাকবেন। দেশের জন্য, সমাজের জন্য উনি শেষ মুহূর্ত পর্যন্ত উনি কিছু করার চেষ্টা করেছেন। তিনি চিকিৎসা পেশায় যাননি, উনি যে বাংলা ভাষার জন্য নির্যাতন ভোগ করেছেন। আমি মনে করি যে তার স্বাধীনতা পুরস্কার তাকে মরণোত্তর দেওয়া উচিত। আমাদের জাতীয় জীবনে একদম ধ্রুবতারার মতনই বিচরণ করেছেন। আহমদ রফিক 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে জন্মগ্রহণ করেন। গেল বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় আহমদ রফিকের। মৃত্যুর আগে তিনি মরণোত্তর দেহদান করেন চিকিৎসা গবেষণায়। সাকিবুর রহমান, RTV, ঢাকা। প্রচার চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের। পূজার ছুটিতেও অনেক শিক্ষার্থী হলে থাকায় দিনরাত বিভিন্ন হলে ও শাটল ট্রেনে করে শহর থেকে ক্যাম্পাসে আসা যাওয়া করা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন প্রার্থীরা। আগামীকাল বিশ্ববিদ্যালয় খোলায় প্রচার আরও জমে উঠবে। প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। হত্যা, আত্মহত্যা আর অজ্ঞাত লাশের নগরীতে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ। চলতি বছরের প্রথম 51 দিনে 34টি হত্যার ঘটনা ঘটেছে। শুধু জুলাই আগস্ট মাসেই জেলার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে 18টি মরদেহ। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ। চলতি বছর অর্ধশতের বেশি হত্যার ঘটনা ঘটেছে। গত 11 এপ্রিল সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকা থেকে মাটিচাপা অবস্থায় 2 নারী ও 1 শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। 6 জুলাই ফতুল্লা থেকে হাত পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। 25 জুলাই সিদ্ধিরগঞ্জের বাতানপাড়া এলাকায় পরকীয়া সন্দেহে স্বামীর হাতে খুন হয় এক গৃহবধূ। 30 জুলাই একই উপজেলায় ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। 19 ও 21 জুলাই সালামদিতে একই পরিবারের 2 জনের আত্মহত্যার ঘটনা ঘটে। 27 আগস্ট শীতলক্ষা নদী থেকে হাবিবুর নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান নিত্যদিনের এমন ঘটনায় আতঙ্কিত তারা। স্বৈরাচারী সরকার যখন ক্ষমতায় ছিল বিভিন্ন অজ্ঞাত লাশ পড়ে থাকতো, সেই ধারাবাহিকতাটা কিন্তু এখন অব্যাহত আছে। বিভিন্ন খালে ডোবায় এগুলো অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়। রাত্রেবেলা মালামাল নিয়ে আসতে নিতে আমরা নিজেরা খুব আতঙ্কিত থাকি। কে কোন দল করে এটা বিবেচনার বিষয় নয়। সমাজের শান্তি রক্ষার জন্য আমরা সবাই একসাথে কাজ করলে আমি মনে করি এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। পুলিশ বলছে রাজনৈতিক ও অর্থ সম্পত্তির দ্বন্দ্ব, পূর্বশত্রুতা এমনকি পারিবারিক কলহের কারণে জেলাটিতে বৃদ্ধি পাচ্ছে হত্যা ও আত্মহত্যার মতো ঘটনা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা পুলিশ সুপার। যেসব কারণে এ ধরনের আশঙ্কা থাকে ওই বিষয়গুলো আমরা প্রিভেন্টিভ মেজার্স নিচ্ছি যাতে অপরাধ সংঘটিত হতে না পারে। অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হওয়া জেলাটির জননিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান সচেতন মহলের। আব্দুল হামিদ, RTV। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে শ্রীনিবাস সৌরভ নামে 2 ব্যক্তি অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তাদের মৃত্যু হয়। নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্য বিস্তার ও মুঠোফোন নিয়ে দ্বন্দ্বের জেরে পৃথক 2টি ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 10:30টার দিকে নতুন ব্রিজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরমান হোসেন বিজয় নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অপরদিকে মোবাইল নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের মারধরে রাজাপুর গ্রামের আব্দুর রহমান ওরফে শুক্কর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে ইউসুফ হোসেন নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় চুরির অভিযোগে মোহাম্মদ জাফর নামে এক কিশোরকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। বাগেরহাটের বিএনপি নেতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক হায়াতুদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শহরের হাড়িখালি এলাকায় হামলার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হায়াতুদ্দিন
দৈনিক বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছেন। বাগেরহাট মডেল থানার ওসি মাহমুদুল হাসান জানান, হত্যার কারণ অনুসন্ধান ও হত্যাকারীদের গ্রেফতারে কাজ শুরু করেছে পুলিশ। মধ্যরাত থেকে শুরু হয়েছে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা। ভোলায় নৌকা ও ট্রলার নিয়ে নিরাপদ খালে ফিরে এসেছে 2 লাখ জেলে। নিষেধাজ্ঞা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে বরিশালে হিজলা ও মেহেদিগঞ্জে মেঘনা নদীতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করেছে প্রশাসন। নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরে সচেতনতামূলক সভা ও নৌ র্যালি করা হয়েছে। জেলেদের সচেতন করতে নৌ র্যালি করা হয় বরিশালেও। ঝালকাঠিতে অভিযান শুরু করেছে মৎস্য বিভাগ ও প্রশাসন। এদিকে গত 29 সেপ্টেম্বর থেকে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে মাছ ধরতে পারেনি। এই নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে বিপাকে পড়তে হবে তাদের। তাই ঋণের কিস্তি স্থগিত রাখার পাশাপাশি দ্রুত খাদ্য সহায়তার দাবি জানান অসহায় জেলেরা। চট্টগ্রামের ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে। বেলা 12:30টার দিকে এই অবরোধ প্রত্যাহার করেন তারা। এর আগে সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে দেশের সবচেয়ে ব্যস্ত মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের 2 পাশে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। অনেকে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন। অবরোধকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় 400 কর্মকর্তা চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও 4 থেকে 5 হাজার কর্মকর্তাকে ওএসডি করে রাখা হয়েছে। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ। বিসিবি নির্বাচনে নোংরামি বন্ধ না হলে ভোট বয়কটের পাশাপাশি আগামী থেকে খেলা থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে কাউন্সিলরশিপ বাতিল হওয়া 15টি সহ 48 ক্লাবের কাউন্সিলর। শনিবার মোহামেডান ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্লাব সংগঠক ও কাউন্সিলররা, যেখানে নির্বাচন সুষ্ঠু করতে নতুন করে তফসিল ঘোষণা সহ 3টি দাবি তোলেন সংগঠকরা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বিসিবির নির্বাচন নিয়ে চলমান নাটক যেন পরিণত হয়েছে পূর্ণদৈর্ঘ্য সিনেমায়, যার শ্রেষ্ঠাংশের পরিণতি সম্পর্কে এখনও রয়েছে সন্দেহের ব্যাপক অবকাশ। ক্রিকেটের স্বার্থে বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদ বৃদ্ধি করে নতুন অ্যাডহক কমিটির অধীনে নতুনভাবে তফসিল ঘোষণা করে বিসিবির নির্বাচন আয়োজনের দাবি তুলেছেন 48 ক্লাবের প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাব থেকে পরিচালক পদে মনোনয়ন প্রত্যাহার করা হেভিওয়েট বেশ কয়েকজন প্রার্থী। দাবি মানা না হলে আসতে পারে ভোট বয়কটের মতো কর্মসূচি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব খেলা চালিয়ে যাওয়ার জন্য। তা যদি না হয় তাহলে আবার আপনাদের কাছে ফিরে যাব। আমাদের রাস্তা যদি না থাকে, সব দুয়ার যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা এরকম একটা পরিকল্পনা আমরা করব এবং এটা বলছি ইয়েস। এদিকে জেলা ও বিভাগ কোটায় 10 পরিচালক ক্রীড়া উপদেষ্টার মদতপুষ্ট প্রার্থীদের থেকে নির্বাচিত হওয়া নিশ্চিত। অভিযোগ রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের সভাপতি পদ নিশ্চিত করতে ক্লাব থেকে আরও 3টি পরিচালক দাবি করেছেন ক্রীড়া উপদেষ্টা। সেই সিদ্ধান্তে তিনি এখনো অনড়। এমন অবস্থায় হাতে থাকা একদিনের মধ্যে কোনো সমাধান না হলে ক্রিকেট থেকে নিজেদের গণহারে প্রত্যাহারের ঘোষণা দিতে পারে ঢাকার ক্লাবগুলো। আসতে পারে অসহযোগ আন্দোলনের ডাক। প্রয়োজনে আমরা খেলা থেকে বিরত থাকবো, কারণ আপনারা জানেন কতগুলি ক্লাব বাদ দিয়েছে। তো ওই ক্লাবগুলির যে কাউন্সিলর আছে, যা কমিটিতে যারা আছে, তারা তো এখন এখানে কোনো টাকা ইনভেস্ট করবে না, ক্লাবগুলি চালানোর ব্যাপারে কোনো উদ্যোগ নেবে না। এরকম আরো অনেকেই আছে যারা এখান থেকে বিরত থাকবে। তো আমরা ক্লাবের ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে আমি বলেছি যে একটি সুষ্ঠু সমাধান না হলে আমরা অন্য ব্যবস্থা নিব, যে আমরা খেলা থেকে বিরত। বিতর্কিত 15 ক্লাবের কাউন্সিলরশিপ বিষয়ে 5 অক্টোবর চেম্বার জজ আদালতে রায় আসবে। 6 অক্টোবর বিসিবির বহুল প্রতীক্ষিত নির্বাচন। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের নিয়ে 15 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে DRU ভিস্তা ক্রীড়া উৎসব। ভিস্তার সহায়তা 15 দিনের এই প্রতিযোগিতায় নারী ও পুরুষ সদস্যদের জন্য থাকছে আলাদা ইভেন্ট, যেখানে পুরুষরা সুযোগ পাবেন দাবা, ক্যারাম, ব্রিজ, অ্যাথলেটিক্স, সাঁতার, আর্চারি ও শুটিং প্রতিযোগিতায় অংশ নিতে। অপরদিকে নারী সদস্যদের জন্য থাকছে ক্যারাম, লুডো ও শুটিং প্রতিযোগিতা। উৎসব উপলক্ষে গুলশানে আয়োজিত ভিস্তা DRU এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য জানায় আয়োজকরা। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই।
রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।